হবে। হবে না, আপনি সব সময় আমার সাথে এমন করেন। জঙ্কুক ভাইয়া, ওদের মেরেছেন কেন? আমার একমাত্র গার্লফ্রেন্ডের চুলে ওরা টাচ করেছিল, তাই ওদের হাতই ভেঙে দিয়েছি। আপনি দিনকে দিন কেমন যেন হয়ে যাচ্ছেন জঙ্কুক ভাইয়া। কেমন হচ্ছে? বুঝেছি, পজিটিভ হয়ে যাচ্ছি, তাই তো? পজিটিভ তো আগেই ছিলাম, কিন্তু তা দেখানোর মতো সাহসটা ছিল না। এখন হুট করে সাহস বেড়ে গেছে কিভাবে যেন। আপনি নির্ঘাত পাগল হয়ে গেছেন। আমাকে থ্যাঙ্কস দাও বাচ্চা, তোমার এক্সকে দিয়েই তোমায় ভাবি দেখিয়েছি। ভবিষ্যতে তোমার আশেপাশে আসারও সাহস পাবে না। জঙ্কুকের সমগ্র আচরণটাই যেন মাথার উপর দিয়ে যাচ্ছে তের। বাচ্চা বলে সম্বোধন করায় তে রেগে রেগে বলে ওঠে, ক্লাস 10-এ পড়া মেয়েকে কি আপনার বাচ্চা বলে মনে হয় জঙ্কুক ভাইয়া? তোমার স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে বাচ্চা। বলেই তের ঘাড়ে থাকা ব্যাগের মাথা উঁচু করে নিয়ে তেকে ঠেলে সামনের দিকে যেতে থাকে জঙ্কুক। সেদিন রাতে কি হয়েছিল? হঠাৎ সেন্সলেস হয়ে গেছিলি কেন? কথাটি তের পাশে হাঁটতে হাঁটতে বলে ওঠে জঙ্কুক, প্রথমে আমাকে তুমি বলা বন্ধ করুন, তারপর বলবো। আমার গার্লফ্রেন্ডকে আমি যা ইচ্ছা বলে সম্বোধন করব, তাতে তোর কি রে? আপনি নিজেও পাগল হয়েছেন, আর এখন আমাকেও তা বানানোর জন্য উঠে পড়ে লেগেছেন। আহা, পাগলের গার্লফ্রেন্ড তো পাগলই হবে, একদম খাপে খাপ। জঙ্কুক ভাইয়া, আচ্ছা আচ্ছা, আর বলছি না কিছু, এখন বল কি হয়েছিল সেদিন। একটা লম্বা নিঃশ্বাস টেনে তে বলতে আরম্ভ করে, আমার জন্মের সময় নাকি আমার মা মারা গিয়েছিল, আর মা নাকি সিঙ্গেল মাদার ছিল। আম্মুরও কোনো বাচ্চা হচ্ছিল না। আমাকে দেখেই আম্মু আব্বুর অনেক মায়া হয়েছিল, এবং তারপরেই তারা আমাকে অ্যাডপ্ট করে ডাক্তারের সাথে কথাবার্তা বলে। আমি যে আম্মু আব্বুর পালিত মেয়ে তা এই 16 বছরেও আমাকে তারা জানায়নি কখনো, আসলে বুঝতেই দেয়নি। কিন্তু আমার দাদি আমাকে ছোটবেলা থেকে পছন্দ করে না। প্রথম কারণ আমি মেয়ে, এবং দ্বিতীয় কারণ আমাকে অ্যাডপ্ট করেছিল আম্মু আব্বু। তার ধারণা আব্বুর সব সম্পত্তি আমি নিয়ে যাব, এই বংশের মধ্যে আর কিছু থাকবে না। ছেলের জায়গায় কেন মেয়ে অ্যাডপ্ট করেছিল তার জন্য আমার দাদি আমার আম্মুকেও সহ্য করতে পারেন না। সেদিন রাতে খাবার টেবিলে বসে দাদির থেকে জানতে পারি এসব কথা। কষ্টও পেয়েছিলাম একটু, কিন্তু পরে রাতে যখন পানি আনতে গিয়েছিলাম তখন দাদির রুমে বাহির থেকে দাদি আর বড় চাচার ফোন আলাপ শুনে ফেলেছিলাম আমি। আমাকে এই বাসা হতে চিরতরে বের করে দেওয়ার জন্য তারা ফোন দিয়ে আসছিল। আমি তখন এটা শুনে অনেক ভয় ও কষ্ট পেয়েছিলাম। দাদির মুখের বিষাক্ত বুলি এবং দাদি আর বড় চাচার ষড়যন্ত্র, এই সমস্ত বিষয় থেকে পাওয়ার শখের কারণে তখন প্যানিক অ্যাটাক এসে গিয়েছিল। তের কথা শেষ হতেই জঙ্কুক তার মুখের দিকে তাকিয়ে চমকে ওঠে। তের চোখ হতে পানি গড়িয়ে পড়ছে দেখে জঙ্কুক ব্যস্ত হয়ে পড়ে। পকেট থেকে টিস্যু বের করে নিজের হাতে তের মুখ মুছে দিতে দিতে বলে ওঠে, কান্না করিস না। কিসের জন্য কান্না করবি তুই? তোর তো আম্মু আব্বু তো তোর পাশেই আছে সব সময়, আর যে যাই বলুক আর করুক তারা তো তোকে আগলে রাখছে সব কিছু থেকে। তবে আর কি চাই তোর? বোগামের কথা মাথা থেকে ঝেড়ে ফেল। তোর প্রেমিক পুরুষের জায়গায় কেন অন্য পুরুষ দখল করে রাখবে? আর আসলে তোর প্রেমিক হওয়ার মতো বিন্দু মাত্র যোগ্যতা নেই। ওটা একমাত্র আমার জায়গা। স্কুলের সামনে চলে এসেছি, দ্রুত ভিতরে যা। জঙ্কুকের বলা শেষ কথাগুলো শুনে অবাক হয়ে যাইতে হাঁ করে জঙ্কুকের দিকে তাকিয়ে ঠায় দাঁড়িয়ে থাকে সে। আকাশে তেল বেনুনি করা উস্কো খুস্কো হয়ে যাওয়া চুলগুলো ঠিক করে দিয়ে জঙ্কুক পুনরায় বলে ওঠে, কি হলো, যা? নাকি স্কুল পালিয়ে আমার সাথে ঘুরে বেড়াতে ইচ্ছে করছে? লজ্জায় কান গরম হয়ে যায় তের। এক ছুটে স্কুলের মেন ফটক অতিক্রম করে ভিতরে চলে যায়। জঙ্কুক একবার ঘড়ির দিকে তাকিয়ে হাসতে হাসতে ভার্সিটির দিকে পা বাড়ায়। স্কুল শেষে ব্যাচ পড়া শেষ করে বাসায় ফিরতে সোফায় জিনকে বসা দেখে কোনো মতে ব্যাগ রেখেই জিনের বাহু ধরে ঝাঁপিয়ে পড়ে তে। জিন অতি স্নেহের সহিত তেকে আগলে নেন। উক্ত কাণ্ড দেখে ইয়ঞ্জুন বলে ওঠেন, আম্মুকে তো কখনো এভাবে স্কুল থেকে এসে জড়িয়ে ধরলি না মেয়ে। একটু শাসন করি বলে যে একদমই খারাপ আমি তা তো না। বোঝো না আন্টি, সবই হবু শাশুড়িকে হাতের মুঠোয় নেওয়ার ধান্দা। বলতে বলতে বাসার ভেতর প্রবেশ করে জঙ্কুক। বাহির থেকে সে ফুচকা নিয়ে এসেছে। জঙ্কুকের এহেন কথা শুনে ইয়ঞ্জুন বলে ওঠেন, হবু শাশুড়ি?
হ্যাঁ, তোমার মেয়ে নিজেই বলেছে সে নাকি আমার একমাত্র গার্লফ্রেন্ড। বলে তের দিকে তাকায় জংকুক। তে রাগান্বিত চোখে জংকুকের দিকে তাকাতেই জংকুক বলে ওঠে, দেখো আন্টি কিভাবে তাকাচ্ছে আমার দিকে। আপনি সব সময় এমন করেন জংকুক ভাইয়া। বলেই গটগট পায়ে নিজের রুমে চলে যায় তে। ড্রয়িং রুমে উপস্থিত সকলেই হো হো করে হেসে ওঠে। জংকুককে ডাইনিং রুম থেকে প্লেট বাটি আনতে পাঠিয়ে জিন বলে ওঠে, ভাবি তেকে আমার চাই চাই। বাই এনি চান্স ছেলের বউ বানিয়ে নাও নিতে পারি, তবে এমনিতেই নিয়ে যাব। যে হোক ভাই যদি বিয়ে দিতে রাজি না হয়। শ্বশুর আব্বুকে হ্যান্ডেল করা আমার উপরে ছেড়ে দিও। মেয়ে না দিতে চাইলে কিডন্যাপ করে নিয়ে যাব, তবে আমার একমাত্র গার্লফ্রেন্ডকে আগে আরেকটু বড় হতে দাও। বলতে বলতে প্লেন নিয়ে ড্রয়িং রুমে ফিরে আসে জংকুক। জংকুকের মুখে এহেন কথা শুনে চমকে ওঠে জিন ও ইয়নজুন। পরিবেশ স্বাভাবিক করতে জংকুক পুনরায় বলে ওঠে, আন্টি তুমি আমাকে ডাকলে যে আজ কোনো দরকার আছে? তের সব সাবজেক্টের জন্য বাসায় টিচার ঠিক করেছি, বাইরে পড়তে দিতে ভরসা পাচ্ছি না। তুমি একটু ওর ইংলিশ সাইডটা দেখো। কাকে পড়াতে বলেছেন ভাবি? তার যা রাগ, আমার তো ভয় লাগছে। রাগেই তো ভালো, ফাঁকি দিতে পারবে না। এমনি অবশ্য দেয় না, তবুও জংকুক তুমি এখন গিয়ে শুধু পড়ার সময়সূচিটা সাজিয়ে দিয়ে এসো, যাও। আজ আর এমনি পড়াতে হবে না। জংকুক তের রুমের দিকে পা বাড়াতে ইয়নজুন জিনকে বলে ওঠে, ভাবি কি জংকুককে আগে এই বিষয়ে কিছু বলেছেন? বলেছি, তেকে ওর বউ করে আনার অনেক শখ আমার, তবে যতবার বলেছি ততবার ও ঝাড়ি দিয়েছে। কিন্তু এখন তো ছেলের ভিন্ন রূপ দেখতে পাচ্ছি, কোথা থেকে কি হলো বুঝলাম না ঠিক। তবে এসব নিয়ে ওদের সাথে আর কথা বলা ঠিক হবে না। আর একটু বড় হোক ওরা দুজনেই। আর জংকুক তো বুদ্ধিমান ছেলে, বুঝে শুনেই পা ফেলবে আমার বিশ্বাস। পর্দা সরিয়ে রুমের দরজার সামনে এসে দাঁড়াতে কোথা থেকে বেশ খানিকটা এয়ার ফ্রেশনার এসে মুখে চোখে লেগে যায় জংকুকের। জিহ্বা কামড়ে এবার ফ্রেশনারটা পাশে চেয়ারের উপরে রেখে জংকুকের হাত টেনে ভিতরে নিয়ে যায়। কেউ দেখেছে কিনা তা পর্যবেক্ষণ করে স্বস্তির নিঃশ্বাস নেয় সে। জংকুককে টেনে বাথরুমের দিকে নিতে নিতে বলে ওঠে, এই রে, আমি একদম বুঝতে পারিনি আপনি আমার রুমের দিকে আসবেন। দরজাটা বন্ধ করে নিলে আর এমনটা হতো না। আমি অনেক অনেক সরি। এই নিন, চোখে মুখে পানি ছিটিয়ে নিন জংকুক ভাইয়া। জংকুক দ্রুত গতিতে চোখে কয়েকবার পানি ছিটা দিয়ে শান্ত হয়ে দাঁড়িয়ে উঠে বলে, গামছা আবার টিস্যু দে। তে টিস্যু এগিয়ে দিতে জংকুক মুখ মুছে নিয়ে তে রিডিং টেবিলের কাছে একটা চেয়ার টেনে বসে পড়ে। তোর প্রতিশোধগুলো কেমন যেন অদ্ভুত অদ্ভুত টাইপের তে। এটা যদি কেউ শোনে স্টুডেন্ট তার ইংলিশ টিচারের উপর প্রতিশোধ নিয়ে তাকে ভাগানোর জন্য চোখে এয়ার ফ্রেশনার মেরেছে, তাহলে ব্যাপারটা কেমন হবে বলতো? দেখুন, আমি একদম ইচ্ছা করে এমনটা করিনি। আমি কি করে বুঝবো যে আপনি দরজার সামনে এসে দাঁড়াবেন এই সময়ে? আচ্ছা হয়েছে, এখন বস চেয়ারে। আমি তোকে কবে কখন পড়াতে আসবো তার টাইম টেবিলটা সাজিয়ে দিচ্ছি, আর পড়াটাও দিয়ে যাচ্ছি। তোর ইংলিশ খাতাটা আমার কাছে দে। ইংলিশ খাতাটা এগিয়ে দিতেই জংকুক খাতায় কয়েকটা পৃষ্ঠা উল্টিয়ে বলে, হাতের লেখায় এমন বাজে দশা কেন? মনে হচ্ছে খাতার সাদা পেজের সাথে কলমের কালির বিরাট যুদ্ধ বেঁধেছে। তে ভুরু কুচকে জংকুকের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হাতটা চুলে টেনে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলে ওঠে, আমার হাতের লেখা খারাপ? ছোটবেলায় আমাকে কে হাতে ধরে লেখা শিখিয়েছিল নেতা সাহেব? আপনি না? সব সময় আপনি আমাকে পচান। তে আমার চুল ছাড় বললাম। আমি তোর ইংলিশ টিচার। তা তো কালকে থেকে, আজকে শুধু 4 তলার হট টেম্পারওয়ালা জংকুক ভাইয়া। তুমি যে তের ইংলিশ টিচার হিসেবে জংকুককে ঠিক করলে, ও কি আদৌ পারবে তেকে পড়াতে? সারাদিন তো মিছিল মিটিং করেই কাটিয়ে দেয়। কতটুকু দক্ষ ও ইংলিশে যে ওকেই রাখতে হলো। সেই উচ্চ মাধ্যমিকের পর তো আর ওর হাতে একখানা বইও দেখিনি কখনো। কথাগুলো বলা শেষ করে মুখে এক কোয়া কমলা পুরে নেন যে হোক। কাউকে যখন আমাদের পছন্দ হয় না, তখন তার সব কিছুই আমাদের কাছে নেগেটিভ লাগে। যে হোক, তুমি তো রাজনীতির বিষয়টা দেখো শুধু, কিন্তু কখনো রেজাল্ট জানার চেষ্টা করেছো? জিন যে বছরে বছরে মিষ্টি নিয়ে হাজির হয় তা তো নিশ্চয়ই দেখেছো। সবই জংকুকের প্রতি সেমিস্টারের টপ রেজাল্টের জন্য মিষ্টি ছিল।
তোমার এই অভ্যাসটা হয়তো বা বদলানো উচিত। যে হোক, যাকে তোমার তার কোনো বিষয়ে অপছন্দ তার যে সকল দিকই খারাপ হবে তা তো না। সবারই টুকিটাকি খুঁত থাকেই। আর জঙ্কুক রাজনীতি করে এটা তো খারাপ না। বিষয়টা হচ্ছে তোমার রাজনীতি পছন্দ না, আর সবার সবকিছু পছন্দ না হওয়া অস্বাভাবিকও কিছু না। কথাগুলো বলে ইয়ঞ্জুন গটগট পায়ে রুম হতে বেডরুমের দিকে চলে যান। যে হোক গম্ভীর দৃষ্টিতে স্ত্রীর গমন পথে তাকিয়ে থাকে। রসায়নের হোমওয়ার্ক কমপ্লিট করে সবে মাত্র ইংরেজিটা নিয়ে বসেছে তে। ইংরেজি খাতার কিছু পৃষ্ঠা উল্টাতেই জঙ্কুকের হাতের লেখা চোখে সামনে ভেসে ওঠে। ট্রি প্ল্যান্টেশন ও উইন্টার মর্নিং। প্যারাগ্রাফ লেখা ও পড়া দিয়েছে জঙ্কুক। জঙ্কুকের হাতের লেখার দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে তে বিড়বিড় করে বলে ওঠে, নিজের হাতের লেখার কি চেহারা দেখো। বলে কি না আমার হাতের লেখা খারাপ। বেশ করেছি, এবার ফ্রেশনার মেরেছি। কাল একদম চায়ের সাথে গুঁড়া মরিচ গুঁড়িয়ে খাইয়ে দেবো। তের হাতের স্পেশাল চা। পড়ার টেবিলের উপর মাথা কাত করে রেখে প্যারাগ্রাফ লিখতে থাকে তে। হঠাৎই মাথায় একরাশ চিন্তা সে ভর করে। জঙ্কুকের সমগ্র আচরণই তার কাছে কেমন উদ্ভট লাগছে। সে যে বিষয়গুলো মজার ছলে নিচ্ছে, জঙ্কুক কি আদৌ তা মজার ছলে করছে? ভাবনার মাঝেই টুপ করে তের হাত থেকে কলমটা খাতার উপর পড়ে যায়। সেই হতে রুম থেকে দরজার সামনে দাঁড়িয়ে মেয়ের কার্যকলাপ পরীক্ষা করছেন ইয়ঞ্জুন। ধীর পায়ে রুমে প্রবেশ করে তের পাশে দাঁড়িয়ে মিহি কণ্ঠে ইয়ঞ্জুন বলে ওঠে, দিনকে দিন কেমন উদাসীন হয়ে যাচ্ছিস তুই তে। মায়ের কণ্ঠ কানে বাজতেই লাফিয়ে ওঠে ঠিকঠাক হয়ে বসে তে। আম্মু তুমি? তের পাশে একটা চেয়ার টেনে নিয়ে বসেন ইয়ঞ্জুন। মেয়ের দিকে প্রখর দৃষ্টি নিক্ষেপ করে বলে ওঠেন, এই বয়সে কাউকে মনে ধরতেই পারে, তবে নিজের আবেগকে সর্বদা নিয়ন্ত্রণে রাখার জন্য একটা অনেক বড় দায়িত্ব। আবেগের সমুদ্রে ভেসে যেন নিজের কেরিয়ার খারাপ না হয়। তোমার কোনো কিছুতেই কোনোদিনই আমরা অভিযোগ করব না, তবে নিজের কর্মকাণ্ডের জন্য যেন নিজেকে কখনো কপাল চাপড়াতে না হয় বা আফসোস করতে না হয়। এই কথাটা হয়তো আমি আর কোনোদিনও রিপিট করব না। সারা জীবনের জন্য তোমার সফলতা অর্জনের একটা চাবিকাঠি হয়ে দাঁড়াতে পারে। মাথায় গেঁথে রাখো, তোমার আব্বু খাবার টেবিলে বসে আছে, দ্রুত খেতে এসো। আর এক মুহূর্ত দাঁড়ায় না ইয়ঞ্জুন, দ্রুত পা ফেলে রুম ত্যাগ করে। তে অবাক দৃষ্টিতে মায়ের যাওয়ার পানে তাকিয়ে থাকে। ইয়ঞ্জুন সবসময় তাকে তুই সম্বোধন করে থাকেন, তবে উপদেশ দেওয়ার বেলায় হঠাৎই তিনি তুই হতে তুমিতে স্থানান্তরিত হন, হয়তোবা সৃষ্টি হওয়া পরিবেশটাকে আর একটু জোরদার করে তোলবার জন্য। তে মায়ের বলা কথাগুলো আওড়াতে আওড়াতে ডাইনিং টেবিলের দিকে পা বাড়ায়। তুই কি সারা রাত ঘুমাসনি? ভুরু কুচকে বলে ওঠে জঙ্কুক। লেখা থামিয়ে ভাবাচাকা খেয়ে জঙ্কুকের দিকে তাকায় তে। জঙ্কুক কি তবে এতক্ষণ তার দিকেই তাকিয়েছিল? তেকে তাকিয়ে থাকতে দেখে জঙ্কুক পুনরায় বলে ওঠে, কিরে আমাকে আগে কখনো দেখিসনি? এভাবে তাকিয়ে আছিস কেন? কি জিজ্ঞাসা করছি তার উত্তর দে। টেস্ট পরীক্ষার আর 1 মাস আছে জঙ্কুক ভাইয়া। সব পড়া শেষ করতে করতে ভোর 4টা বেজে গেছিল। তারপর একবারে নামাজ পড়ে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। আর আপনি তো ভোর 6টায় পড়াইতে আসবেন, তার জন্য তো ঘুম একদম উড়ে গেল আমার। আচ্ছা আপনি বসুন আর খাতা দেখতে থাকুন, আমি চা বানিয়ে আনি। আমারও একটু রিফ্রেশমেন্টের দরকার। তে চেয়ার ছেড়ে উঠতে নিলে জঙ্কুক বলে ওঠে, দাঁড়া এখানেই বস একটু। তে পুনরায় চেয়ারে বসতেই জঙ্কুক উঠে দাঁড়িয়ে তের ঘাড় অবধি ছড়িয়ে থাকা এলোমেলো চুলগুলোকে গুছিয়ে এক হাতের মুঠো নিয়ে পুনরায় বলে ওঠে, একটা হেয়ার ব্যান্ড দে তো। তে বিনা বাক্য ব্যয়ে টেবিলের ড্রয়ার থেকে একটা হেয়ার ব্যান্ড বের করে দিতেই তা দিয়ে চুলগুলো বেঁধে দেয় জঙ্কুক। নে এখন যা। তে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে কিছুক্ষণ জঙ্কুকের দিকে তাকিয়ে দেখে রান্নাঘরের দিকে পা বাড়ায়। টকবকিয়ে ফুটে ওঠা চা কাপে ঢেলে তার ভিতরে 1 চামচ গুঁড়া মরিচ মিশিয়ে বিড়বিড় করে তে বলে ওঠে, আপনার এত কেয়ার দেখে 1 চামচের বেশি আর গুঁড়া মরিচ দিতে মন চাচ্ছে না নেতা সাহেব। সত্য হোক মানবতা বলে একটা ব্যাপার আছে তো নাকি? চায়ে গুঁড়ো মরিচ মেশানো শেষ হলে দ্রুত পড়তে চলুন, আমার ক্লাস আছে 9টায়। উক্ত কথা কানে বাজতেই তে পেছনে ফিরে দেখে জঙ্কুক দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। জঙ্কুককে দেখেই তের হাতে থেকে গুঁড়ো মরিচের চামচটা টুপ করে ফ্লোরে পড়ে যায়। আপনি এখানে কি করছেন জঙ্কুক ভাইয়া?
তোর থেকে চা বানানো শিখতে এসেছিলাম, কিন্তু এসে তো দেখি আমার একমাত্র গার্লফ্রেন্ড আমাকে বাথরুমের বাসিন্দা বানানোর ষড়যন্ত্র করছে। আম্মুকে বলবেন না প্লিজ জঙ্কুক ভাইয়া, এই কান ধরছি, আর কোনোদিন প্রতিশোধ নিতে চাইবো না আপনার থেকে। জঙ্কুকের পাশে গিয়ে দাঁড়িয়ে চায়ের কাপটা হাতে তুলে নিয়ে তার কানের কাছে মুখ নিয়ে বিড়বিড় করে বলে ওঠে, তুমি নিজে হাতে তোমার নেতা সাহেবকে বিষ পান করাতে চাইলেও তোমার নেতা সাহেব তার সদরে পান করে নিবে জান পাখি। চায়ের কাপে চুমুক দিতে দিতে তার বেডরুম দিকে পা বাড়ায় জঙ্কুক। ইয়ঞ্জুনকে বেডরুম থেকে বের হতে দেখে জঙ্কুক বলে ওঠে, আন্টি তোমার মেয়ের হাতে জাদু আছে, কি চা না বানিয়ে খাওয়ালো, সারা জীবন মনে থাকবে। পিছনে পিছনে দৌড়ে আসা তের দিকে এক পলক তাকায় জঙ্কুক, সাথে সাথে তের মাথা ঘুরিয়ে নেয়। জঙ্কুকের পিছনে পিছনে সে রুমে প্রবেশ করে। জঙ্কুক চেয়ারে গিয়ে বসতেই তে টেবিলে ড্রয়ারে থেকে কিছু চকলেট বের করে জঙ্কুকের দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে, প্লিজ চাটা খাবেন না জঙ্কুক ভাইয়া, আই এম সো সরি, আর কোনোদিনও এমন হবে না। জঙ্কুকের চোখ বেয়ে পানি পড়তে দেখে তের চোখ ছলছল করে ওঠে। ব্যস্ত ভঙ্গিতে এক হাতে চায়ের কাপটা কেড়ে নিয়ে অন্য হাত দিয়ে একটা টিস্যু দিয়ে জঙ্কুকের দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে, আমি আসলে মাঝে মাঝে নিজের অজান্তেই ছেলে মানুষই করে ফেলি জঙ্কুক ভাইয়া, চোখটা মুছে নিন প্লিজ। নিজের হাতে মুছে দিতে পারিস না? তে তাড়াতাড়ি জঙ্কুকের চোখের পানি মুছে দিতেই জঙ্কুক পুনরায় বলে ওঠে, তাড়াতাড়ি বাকি পড়া শেষ কর। দেখতে দেখতে তের টেস্ট পরীক্ষা প্রায় শেষের পথে। আজ শেষ পরীক্ষা দিয়ে স্কুলের মেন ফটকের বাইরে আসতেই চমকে যাইতে জঙ্কুক মুখে সীমিত হাসি ফুটিয়ে রেখে দাঁড়িয়ে আছে কিছুটা দূরেই। হাতের ফাইলটা আরো শক্ত করে আঁকড়ে ধরে জঙ্কুকের দিকে অগ্রসর হইতে, পরীক্ষা কেমন হয়েছে? ঝাক্কাস। এই মেয়ে, এসব ভাষা কোথা থেকে শিখেছিস তুই? শিখতে হয় না, এমনিতেই মুখে চলে আসে। আপনি এখানে কেন? আমার স্টুডেন্টের যেহেতু ইংরেজি পরীক্ষা ভালো হয়েছে, সেহেতু সে তার টিচারের পক্ষ থেকে অবশ্যই একটা ট্রিট ডিজার্ভ করে। Am I right? তে কিছুক্ষণ ভেবে বলে ওঠে, আলবাত। সো লেটস গো। কোথায় যাচ্ছি আমরা? আমার একমাত্র গার্লফ্রেন্ডের ফেভারিট বার্গার খেতে। জঙ্কুকের মুখে এহেন কথা শুনে তে মুখটা গোমরা করে বলে ওঠে, আপনি মানুষের সামনে এভাবে আমাকে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড বলেন, মানুষ কি ভাববে বলুন তো? মানুষ কি ভাবে তাতে আমার কি? নিজের প্রেমিকাকে অন্যের সামনে নিজের বলাটা অন্যায়? তা কোথায় বলা ছেড়ে খেপি? আমি আপনার প্রেমিকা হলাম কবে? তোর জন্মের সময় থেকেই। এবার চল তুই বহিন। একবার প্রেমিকা বলে সম্বোধন করে, আবার বহিন বলে, এটা অন্যায় না? জঙ্কুক ভুরু কুঁচকে তের দিকে তাকিয়ে বলে ওঠে, তলে তলে তাহলে তুমিও টেম্পু চালাতে শুরু করেছো তে? তবে এসএসসি পরীক্ষার আগে তোমার টেম্পু চালানো অ্যালাউ না। এখন আমি চালাবো, তুমি পেছনে বসে ঘুরবে। লেটস গো আমার একমাত্র গার্লফ্রেন্ড। তে বার্গার খাচ্ছে আর জঙ্কুক তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। জঙ্কুকে হাসতে দেখে তে খাওয়া থামিয়ে বলে ওঠে, আপনি এভাবে হাসছেন কেন? তুই যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে আমার সামনে বার্গার খাচ্ছিস তা থেকেই বোঝা যাচ্ছে তুই আমাকে কত ভালোবাসিস। বলেই চোখ মারে জঙ্কুক। অমনিতে খাওয়া থামিয়ে দিয়ে বলে ওঠে, জঙ্কুক ভাইয়া, আরে আমি মজা করছি, তুই খা। বার্গার তোর এত ফেভারিট? হ্যাঁ, তবে আব্বু তো জাঙ্ক ফুড খাওয়া একদম পছন্দ করে না। আঙ্কেল তো তার জায়গা থেকে ঠিকই আছে, তবে আমি তোকে প্রতি সপ্তাহে একটা করে বার্গার ট্রিট দিতে পারি যদি তুই অন্য ছেলেদের দিকে না তাকাস। প্রমিস? প্রমিস। ওকে ডান। এখন চলেন, দেরি হয়ে যাচ্ছে, আব্বু আসার সময় হয়ে গেছে। হাত ঘড়ির দিকে তাকিয়ে বলে ওঠে তে, চলো আমার একমাত্র গার্লফ্রেন্ড, যথাজ্ঞা আমার টেম্পু ড্রাইভার। আজ 3 তারার ফিলিক্সের বড় মেয়ে লিসার গায়ে হলুদ। সন্ধ্যায় ছাদে বেশ জমজমাট ভাবে হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তে কচি কলা পাতা রঙের একটা শাড়ি পরে 3 তলা থেকে ছাদে ছোটাছুটি করে চলছে বারবার। প্রতিবারই হাতে কোনো না কোনো খাবার ভর্তি থালা নিয়ে আসছে। এবার হলুদের বাটি হাতে নিয়ে ছাদে প্রবেশ করতেই সামনে জঙ্কুককে দেখে চমকে ওঠে তে। তের দিকে প্রখর দৃষ্টি নিক্ষেপ করে জঙ্কুক বলে ওঠে, আর 5 দিন বাদে যার এসএসসি পরীক্ষা সে এখন হলুদের অনুষ্ঠানে এসে নাচানাচি করছে। হাউ সুইট। ভুরু কুঁচকে জঙ্কুকের দিকে তাকিয়ে বলে ওঠে, নাচানাচি কই করলাম? সারাদিন আমাকে খেপাতে না পারলে বোধহয় আপনার ভালো লাগে না, তাই না জঙ্কুক ভাইয়া? জানিস যখন তাহলে জিজ্ঞাসা করলি কেন?
জঙ্কুকের দেওয়া উক্ত জবাবে থ মেরে যায় তে। পাঞ্জাবি পকেট থেকে ফোন বের করে ফোন স্ক্রল করতে করতে ওদের স্টেজের দিকে যেতে আরম্ভ করে দেয় জঙ্কুক। যেতে যেতে তের দিকে না তাকিয়ে বলতে আরম্ভ করে, দুটো ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিস তো। কাল সকাল 6টায় সদর দরজাটা খুলে রাখিস, কালকেই লাস্ট পড়াবো। আর ইংরেজি পরীক্ষার আগে ফাঁকে কয়েকদিন গিয়ে টুকটাক ইম্পর্টেন্ট বিষয়গুলো দেখিয়ে দিয়ে আসবো। তের আগে বিড়বিড় করে বলে ওঠে, এখনই পড়ান, চলুন। এই হলুদে থেকে করব কি, পারলে আমার বিয়ের দিন এসেও ইংরেজি পড়িয়ে দিয়েন। এমন কালো মেয়েকে এমন সম্ভ্রান্ত পরিবারে বউ করে নিচ্ছে, কিভাবে সম্ভব? বুঝেছি, ফিলিক্স ভাইয়ের কয়টা টাকা আছে বলে মেয়েটার বিয়ে দিতে পারছেন, না হলে এমন মেয়েকে কে নেবে? কিছুটা টিটকারি সুরে বলে ওঠে 4 তলার ডান পাশের ফ্ল্যাটের জেনি। তার কথাতে তাল মিলিয়ে আরো কয়েকজন মহিলা ফিসফিসিয়ে বলে ওঠেন, ঠিক বলেছেন ভাবি। তা আপনাকেও বুঝি আপনার বাবা টাকার জোরে আঙ্কেলের সাথে বিয়ে দিয়েছিলেন আন্টি? কেননা আপনার গায়ের রঙও তো লিজা আপুর মতোই, তবে আপনি আপুর চেয়ে অনেকটা খাটো। প্রশ্নটা কিন্তু আপনার দৃষ্টিভঙ্গির দিক থেকেই করছি, আমার নয়। আমার দৃষ্টিভঙ্গিতে প্রতিটা মানুষই তার নিজের গঠনে আর বর্ণের দিক থেকে একদম অপরূপ সুন্দর। কথাগুলো পাশ থেকে জেনিকে উদ্দেশ্য করে বলে ওঠে তে। উক্ত কথায় উপস্থিতি সকলের টনক নড়ে ওঠে। তে পুনরায় বলে ওঠে, আমরা মেয়েরাই না মেয়েদের সব থেকে বড় শত্রু। দেখুন তো, অনুষ্ঠানে উপস্থিতি কোনো পুরুষ মানুষকে কি দেখেছেন লিজা আপুর এটা ওটা নিয়ে সমালোচনা করতে? অথচ আপনারা তার অগোচরে তাকে কোথায় নামিয়ে দিচ্ছেন, তাকে তার পরিবার নিয়ে ভাবনাকে কোথায় পৌঁছে দিচ্ছেন। আপনার নিজের সন্তানও তো শ্যামলা বর্ণের, জেনি আন্টি, তাকে নিয়েও কি এমন ধারণা পোষণ করে রেখেছেন? আমার তো তা মনে হয় না। আপনাদের তো অন্যেরটা নিয়ে টানা হ্যাচড়া করতেই বেশ ভালো লাগে। আসলে নিজেদের চরকার চেয়ে অন্যের চরকাতে তেল দিতেই বেশি মজা। এই মেয়ে, তুমি বয়সের তুলনায় একটু বেশি বোঝো দেখছি। শুনি তো সারাদিন বই নিয়েই বসে থাকো, তাই বই পড়তে পড়তে কি ব্রেনটাকে একদম খেয়ে ফেলেছো নাকি? আদব কায়দা তো কিছুই জানো না দেখছি। জেনির কথায় মৃদু হাসে তে, অতঃপর হালকা দম নিয়েই বলে ওঠে, ক্লাস 10-এ পড়া একটা মেয়ের মানসিকতা এতটুকু বিকশিত হওয়া কি স্বাভাবিক নয় আন্টি? তের কথা সম্পূর্ণ শেষ করার আগে হঠাৎ জঙ্কুক এসে তার পিছনে দাঁড়িয়ে বলে ওঠে, আমার তো মনে হয় বয়সের তুলনায় আপনার মানসিক বিকাশ আর মানসিকতার বিকাশ উভয়ই পিছিয়ে আছে আন্টি। এর জন্য আবার ডাক্তারের কাছে যেতে হবে না, বেশি বেশি ভালো কাজ করার চেষ্টা করুন, আপনা আপনি সব ঠিক হয়ে যাবে। তারপর আর মানুষকে নিয়ে এমন কুরুচিপূর্ণ চিন্তাও মাথায় ঘুরপাক খাবে না। তে, আন্টি খুঁজছে তোকে, যা আন্টির কাছে যা। জঙ্কুকের আদেশে তে ছুটে স্টেজের দিকে চলে যায় ইয়ুনজুনের কাছে। জঙ্কুক একগাল হেসে উপস্থিত মহিলাদের দিকে তাকাতেই তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ ফুটে ওঠে। জঙ্কুক হাসতে হাসতে তের পিছু পিছু স্টেজের দিকে চলে যায়। আজ তের শেষ পরীক্ষা। পরীক্ষা দিয়ে হল থেকে বের হতেই মেন ফটকের সামনে জঙ্কুককে দাঁড়িয়ে থাকতে দেখে তে একগাল হেসে সেদিকে দৌড়ে যায়। আপনি এসেছেন? আমার একমাত্র গার্লফ্রেন্ড আসতে বলেছে, আর আমি আসবো না? পরীক্ষা কেমন হলো? খুব ভালো। চলো বাসার দিকে যাই তাহলে। কিছুটা সামনে ফুচকালাকেও দেখে এসেছি, একসাথে ফুচকা খাবো আজ বলে সেদিকে হাঁটতে আরম্ভ করতে তে হঠাৎ জঙ্কুকের হাত ধরে টেনে বিপরীত পথে হাঁটা শুরু করে। উল্টো পথে যাচ্ছিস কেন? আজ তে তার একমাত্র টেম্পো ড্রাইভারের সাথে রিক্সা চড়ে সারা শহর ঘুরতে মন চাইছে। বাসায় যেতে লেট হলে তোকে আঙ্কেল বকবে তো। আব্বু বাসায় নেই, রাত হবে আসতে, আম্মুকে ম্যানেজ করতে পারবো আমি বলে একটা রিক্সা ডেকে নিয়ে জঙ্কুকের হাত টেনে নিয়ে তাতে চড়ে বসে তে। কই যাবেন আপা? আপনার যেখানে ইচ্ছা সেখানে নিয়ে চলুন, তবে আপাতত সোজা চালাতে থাকেন। তের এহানো কথায় রিক্সাওয়ালা ভেবাচাকা খেয়ে দুজনের মুখের দিকে তাকিয়ে থাকে। পরিস্থিতি সামাল দিতে জঙ্কুক বলে ওঠে, সামনের ওই শিশু পার্কটার দিকে চলুন। তে মুখ গুমরা করে জঙ্কুকের দিকে তাকিয়ে বলে ওঠে, আপনাকে আমার বাচ্চা মনে হয়? আমি শিশু পার্কে গিয়ে কি করব? তোকে বাচ্চা বলেছি নাকি? বাচ্চা তো আমি। শিশু পার্কে গিয়ে দোলনায় চড়বো আমি। দোলনা দেখলে যে দিশাহারা হয়ে যাবি তা তো নিজেও জানিস। বাজখাই কণ্ঠে কথাগুলো বলে উঠল জঙ্কুক। শিশু পার্কের সামনে রিক্সা এসে থামতেই বাইরে থেকে পার্কের ভিতরে একটা
একটা ফাঁকা দোলনা দেখে চোখ চকচক করে ওঠে তের। কিছু না বলে রিক্সা থেকে নেমে ছুটে পার্কের ভিতরে যেতে নিলে গেটের সামনে থেকে তাকে আটকে দেয় কিছু লোক। প্রবেশের টিকিট না কাটলে ভিতরে ঢোকা যাবে না। জাংকুক চোখ দিয়ে ইশারা দিতেই লোকগুলো থেকে ভিতরে যাওয়ার সুযোগ করে দেয়। তে একবার জাংকুকের দিকে তাকিয়ে মৃদু হেসে দৌড়ে গিয়ে ফাঁকা দোলনাটা দখল করে নেয়। জাংকুক টিকিট কেটে ভিতরে ঢুকে তের দিকে এগিয়ে গিয়ে দাঁড়ায়। তেকে ঝড়ের গতিতে দোল খেতে দেখে জাংকুক মুচকি হেসে ওঠে। এই মুহূর্তে তার পুরনো দিনের কথাগুলো খুব মনে পড়ছে। খুব ছোটবেলা হতেই তারা একই বিল্ডিং এ থাকছে। ছোটবেলাতে প্রতি শুক্রবার ইয়ঞ্জুন ও জিন তেকে নিয়ে এই পার্কে আসতেন। জাংকুকও ছুটির দিন হওয়া প্রায় তাদের সাথে আসতে বাধ্য হতো। যদিও ছোটবেলা থেকেই তার শিশু পার্কের প্রতি তেমন একটা ঝোঁক ছিল না, তাই বরাবরই ছোটবেলা থেকে দোলনার প্রতি প্রবল ঝোঁক। ফ্রক পরিহিতা ও ঘাড় অব্দি চুলগুলো দুপাশে ছুটি করা। ছোটতে যখন দোল খেত আর খিলখিল করে হাসতো, জাংকুক তখন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতো শুধু তের দিকে। গোলগাল তের গাল দুটো সব সময় টানতে মন চাইতো জাংকুকের। একদিন সাহস করে যেই তের গাল দুটো ধরে টেনেছিল, সে অমনি মাটিতে শুয়ে গড়াগড়ি করে কেঁদে কেটে সব একাকার করে ফেলেছিল। এসব কথা মনে করে আনমনে হেসে ওঠে জাংকুক। তের দিকে তাকাতেই তার মনে হতে থাকে এই সেই ছোট্ট ফ্রক পরিহিতা গোলগাল তে দোলনায় দোল খাচ্ছে। এই মেয়েটা শুধু একান্তই তার। এই মেয়েটার প্রতি শুধু তারই অধিকার রয়েছে। হঠাৎ মৃদু ঝগড়ার শব্দ কানে ভেসে আসতেই হুঁশ ফেরে জাংকুকের। কষ্টভাবে চেয়ে দেখে তে একটা বাচ্চা ছেলের সাথে রীতিমতো ঝগড়া করছে। ছেলেটা বারবার তাকে দোলনা থেকে উঠতে বলছে, আর তে তার বলা এক বাক্যে স্থির হয়ে আছে, আমি আগে বসেছি, তাহলে আমি কেন উঠবো? পরিস্থিতি অস্বাভাবিক বুঝে জাংকুক দৌড়ে গিয়ে তেকে টেনে দোলনা থেকে উঠিয়ে নিয়ে আসে কিছুটা দূরে। এর হাত ছেড়ে দিয়ে বড়সড় একটা দম ফেলে জাংকুক বলে ওঠে, বাচ্চাটার সাথে ঝগড়া করছিলি কেন? আমার তো ভয় লাগছে। 2 দিন পর নিজের বাচ্চা হলে কিভাবে সামলাবি? বাচ্চার চকলেট চিপস তো নিজেই কেড়ে খেয়ে নিবি, যা দেখছি। তাই নিজে কি বাচ্চার বাপ এমনি এমনি হবেন নাকি? সব তো আপনাকে সামলাতে হবে। কথাগুলো বেশ উচ্চ স্বরে বলে ওঠে তে। লজ্জায় জাংকুক আশেপাশে তাকিয়ে থাকে যে কেউ শুনেছে কিনা। পাশে দাঁড়িয়ে কিছু মহিলাকে হাসতে দেখে জাংকুক দ্বিগুণ লজ্জা বোধ করে মাথা নুইয়ে ফেলে। জাংকুকে মাথা নুইয়ে ফেলতে দেখে তে আশেপাশে তাকাতেই আর জ্ঞান ফিরে আসে। জিভ কেটে জাংকুকের উদ্দেশ্যে বলে ওঠে, এই রে, সরি জাংকুক ভাইয়া, আমি আসলে খেয়াল করিনি। দাঁতে দাঁত চেপে জাংকুক বলে ওঠে, তুই যে হুটহাট এইভাবে লজ্জায় ফেলাটা কোথা থেকে শিখেছিস আমি ভেবে পাচ্ছি না। কেন আপনার থেকে? এ কথা কানে আসতেই জাংকুক তের দিকে বিস্ফোরিত নয়নে তাকাতেই তে একটা চোখ টিপ মারে। বাসায় ফিরতে ফিরতে বিকাল 5:30 বেজে গেছে। সদর দরজা খোলা পেয়ে নিঃশব্দে পা ফেলে ড্রয়িং রুম ত্যাগ করে নিজের রুমের দিকে যেতে আরম্ভ করে তে। পরীক্ষা শেষ হয়েছে দুপুর কয়টায়, তবে এতক্ষণ কোথায় ছিলে তুমি? গম্ভীর এক পুরুষালী কণ্ঠে এহেন কথা কানে বাজতেই তে চমকে উঠে পিছনে ফিরে দাঁড়িয়ে পড়ে। কিছুটা দূরে যে হোক চোখে মুখে গম্ভীরতা ফুটিয়ে তুলে দাঁড়িয়ে আছেন। আব্বু, তুমি কখন এলে? তোমাকে কি জিজ্ঞাসা করেছি তার উত্তর দাও আগে। এতক্ষণ কোথায় ছিলে? জাংকুকের সাথে রিকশায় চড়ে কোথায় গিয়েছিলে? শেষের কথাটুকু শুনে ভয়ে কেঁপে ওঠে তে। জাংকুকের সাথে সে রিকশায় চড়ে কোথায় গিয়েছিল, এটা জেহুপের কানে কোথা থেকে এলো? ভাবতেই দম বন্ধ হয়ে আসছে তের। জবাব না পেয়ে জেহুপ পুনরায় বলে ওঠেন, কি হলো, জবাব দাও। ওর হাত ধরে টেনে নিয়ে রিকশায় উঠছিলে, এটা মানুষে দেখেছে। তোমাদের নাকি প্রায় একসাথে দেখা যায় রাস্তায়। বাসায় এসে পড়ানোর পারমিশন দিয়েছি বলে কি রাস্তাঘাটে একসাথে চলাফেরা করতেও বলেছি? তোমার দ্বারা এমন কিছু আমি কখনোই আশা করিনি তে। জেহুপের এহেন কথায় চোখ টলমল করে ওঠে তের। কিভাবে সব বোঝাবে তা ওর মাথায় খেলে না। এর মাঝে ইয়ঞ্জুন ড্রয়িং রুমে এসে উপস্থিত হন। তে, এত দেরি হলো কেন রে আসতে? কোথায় ছিলে এতক্ষণ? জানিস কত টেনশন করছিলাম আমরা। বড় সড়ো একটা দম নিয়ে তে বলে ওঠে, আমি অনেক অনেক দুঃখিত আম্মু আব্বু, আমি আসলে ভুল করে ফেলেছি। আসলে পরীক্ষা শেষ, তাই সে উত্তেজনায় সবকিছু গুলিয়ে ফেলেছিলাম। তোমাদের একটা কল করে জানানো উচিত ছিল আমার। আব্বু, আমি জাংকুক ভাইয়াকে পছন্দ করি, কিন্তু তোমাদের সম্মান চলে যাবে এমন কিছু আমি করিনি কখনোই।
মেয়ের মুখে এহেন কথা শুনে যেহব নির্বাক হয়ে যান। এমনটা হওয়া হয়তো বা স্বাভাবিক। ইয়ঞ্জন বলে ওঠেন, তুই সজ্ঞানে বলছিস তো? যা বলছি সজ্ঞানেই বলছি। আমি কখনোই চাই না আমার জন্য তোমাদের নাক কাটা যাক। এই কথা আমি পরীক্ষার পরেই বলে দিতাম তোমাদের। আমি নিজেই এই ব্যাপারটা উপলব্ধি করেছি অল্প কিছুদিন হলো। আমি সত্যিই জঙ্কুক ভাইয়াকে অনেক পছন্দ করি আম্মু। আবেগের জ্বরেও গা ভাসাচ্ছি না আমি। আমার প্রথম টার্গেট আমার কেরিয়ার, তারপর অন্য কিছু। সন্ধ্যায় নামজুন আর জিন ভাবিকে জঙ্কুককে নিয়ে বাসায় আসতে বলো ইয়ঞ্জুন বলেই বেডরুমের দিকে পা বাড়ান যেহব। তে অসহায় দৃষ্টিতে একবার ইয়ঞ্জুনের দিকে তাকাই। এখন কি হবে আম্মু? ফ্রেশ হয়ে খেতে আয়। কি হবে তা পরে দেখা যাবে। তুমি আমার উপরে রেগে আছো আম্মু? আই এম সরি আম্মু, আর কোনোদিন এমন হবে না। তোর মায়ের রাগ নেই, তোর মা রাগ করে না। ইয়ঞ্জুনের মাঝে এমন কঠোরতা দেখে আচমকা কান্না করে ওঠে তে। মেয়ের চোখে পানি দেখে কেঁপে ওঠেন ইয়ঞ্জুন। দুই হাতে মেয়েকে আগলে নিয়ে বলে ওঠেন, কান্না করছিস কেন বোকা মেয়ে? আমি রাগ করিনি। আমাকে ক্ষমা করে দাও আম্মু, এমনটার কোনোদিনও হবে না। আমার উচিত হয়নি তোমাদের না জানিয়ে যাওয়া। আমি এতটাও বুঝিনি। এখন জঙ্কুক ভাইয়া আমার মন দখল করে নিয়েছে। আর আজকে জঙ্কুক ভাইয়ার কোনো দোষ নেই মা, আমি জোর করে নিয়ে গেছিলাম। মেয়ের এমন সহজ সরল মনোভাব ও স্বীকারোক্তিতে মুগ্ধ হন ইয়ঞ্জুন। মেয়েটা পারলে তো তাদের আস্থাকে অপব্যবহার করে মিথ্যা কাহিনীও তাদের কাছে উপস্থাপনা করতে পারত, যেটা বর্তমানে প্রায় অসংখ্য টিনেজার করে থাকে। ইয়ঞ্জুন মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে ওঠেন, সারা জীবন এমনই থাকিস আব্বু আম্মুর কাছে। তবে জীবনে কখনো সিদ্ধান্ত নেওয়ার সময় একটা বার তোর আব্বু আম্মুকে তাতে সামিল করিস। এখন যা, দ্রুত ফ্রেশ হয়ে আয়, আমি এখনো খাইনি। তে মুগ্ধ নয়নে তার মায়ের দিকে চেয়ে থাকে। তার আব্বু আম্মুকে সে তার সাথে দরকারের কঠোর হতে দেখেছে, আবার কোমল হতেও দেখেছে, যার জন্য হয়তো এখনো পর্যন্ত জীবনে কোনো প্রবল বাধার সম্মুখীন সে হয়নি। ঠিক কোনো না কোনো ভাবে তারা তাকে পার করিয়ে দেয় সব কিছু থেকেই। জঙ্কুক ছেলেটাও তাকে সকল খারাপ ভালো মুহূর্তে আগলে রাখে। আব্বু আম্মুর পরে সেই একজন যে তাকে সঠিক পথে ধাবিত হওয়ার নির্দেশ দিয়ে থাকেন। এমন মানুষকে কেই বা হারিয়ে দিতে চায়? তে সৃষ্টিকর্তার দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই এমন মানুষগুলোকে তার জীবনে পাঠানোর জন্য। তেকে তুমি পছন্দ করো? যেহবের এমন প্রশ্নে অবাক হয়ে যায় জঙ্কুক। তের দিকে তাকাতে তে মাথা নুয়ে নেয়। কি হলো, উত্তর দাও। জি আঙ্কেল, আমি তেকে পছন্দ করি এবং ওকেই বিয়ে করতে চাই। যেহব আবার সোজা হয়ে বসে জিন ও নামজুনের দিকে তাকান। জিন আমতা আমতা করে বলে ওঠেন, তে না হয় ছোট, তাই যা করেছে তা মানা যায়। তবে জঙ্কুক বড় হয়ে কিভাবে কাণ্ডজ্ঞানহীন হলো আমি বুঝতে পারছি না আসলে। আমরা অনেক দুঃখিত যেহব ভাই। আন্টি, জঙ্কুক ভাই আর দোষ নেই কোনো। আমি তাকে জোর করে নিয়ে গিয়েছিলাম। উনি অনেকবার আমাকে রিমাইন্ডার দিয়েছিলেন বাসায় ফেরার জন্য, কিন্তু আমি শুনিনি। প্লিজ ওনাকে দোষ দিবেন না, ওনার কোনো দোষ নেই বলে কান্না করে ওঠে তে। জঙ্কুক মুচকি হেসে তের দিকে তাকিয়ে থাকে। জিন উঠে এসে তেকে আগলে নিয়ে বলে ওঠেন, বোকা মেয়ে, কান্না করছো কেন? জিনের কথার মাঝে যেহব বলে ওঠেন, তুমি যেহেতু তের থেকে বেশ বড়, তাহলে তোমার এটা বোঝার কথা। এই বয়সটাতে মানুষ আবেগে ভেসে থাকে। একবার নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারলে মানুষ ধসে পড়ে। তোমার অন্তত নিজের ফিলিংস শেয়ারের ক্ষেত্রে সচেতন হওয়া উচিত ছিল। জঙ্কুক বিনা বাক্য ব্যয়ে ফ্লোরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে থাকে। সে কাউকে জানান দিতে চায় না আসল সত্য কথাটি। ধসে পড়া মেয়েটাকে সে কিভাবে পুনরায় নিজের হাতে গড়েছে তা সে জানান দিতে চায় না কাউকে। বোগাম নামটা মেয়েটার মস্তিষ্ক থেকে বের করার জন্য তাকে তো এমনটা করতেই হতো। জঙ্কুক নিজে কখনো চায়নি এত আগে থেকে তার মনের কথা জানান দিতে। তবে পরিস্থিতি এমন ছিল যে সে বাধ্য হয়ে তেকে তার দিকে বাধিত করতে উদ্যোগ হয়েছিল। নতুবা মেয়েটা হয়তো বা প্রতিদিন পরীক্ষা হল থেকে এমন হাসি খুশি মুখ নিয়ে বের হতো না। বোগাম নামক কষ্টদায়ক অতীতকে নিঃশেষ করতেই জঙ্কুক নামক সুখর বর্তমানের সূচনা করতে সে বাধ্য হয়েছে। নতুবা প্রেমিকের দেওয়া ধোকার দাগ যে এত সহজে মুছত না। তার জান পাখির দুর্বলতাকে কাউকে জানাতে চায় না সে, হোক বা মা বাবা সবচেয়ে কাছের বন্ধু। আঙ্কেল,
আমার কর্মকাণ্ডের জন্য আমি অত্যন্ত দুঃখিত। আশা করছি পুনরায় এমন ভুল হবে না আমার দ্বারা। তেকে আমি আমার জীবন সঙ্গিনী করতে চাই, তবে তাও মেডিকেল অ্যাডমিশন নেবার পর। তোমার নিজের জীবনেরই নেই কোনো নিশ্চয়তা, তুমি আমার মেয়েকে কিভাবে আগলে রাখবে। ভাই ভাবি, আপনারা প্লিজ ওকে বোঝান একটু। আমার একটাই মেয়ে তে। প্রতিটা মা বাবাই তার সন্তানের ভালো চায়, আমিও মানি তা আঙ্কেল। আর মেয়েদের নিয়ে তার বাবা মারা যে একটু বেশি কেয়ারফুল তাও জানি। একজন বাবা কখনোই তার মেয়েকে অনিশ্চয়তার মাঝে ছেড়ে দিতে চান না। তবে আমাকে দেখে নিশ্চয়ই দায়িত্বহীন মানুষ মনে হয় না। সাহস করে দায়িত্ব যখন নিতে চাইছি, তবে অবশ্যই নিজের জীবন দিয়ে হলেও আমার অমূল্য রতনকে আমি আগলে রাখবো। প্লিজ একবার আমার উপর ভরসা রাখুন আঙ্কেল। আমার রাজনীতির জন্য অন্তত ওর ওপর কখনো কোনো ইফেক্ট পড়বে না। আপনার মেয়ে আপনার কাছে এসে সব সময় জোর গলায় বলতে পারবে সে সুখে আছে। যে হোক এক পলক ইয়ঞ্জনের দিকে তাকাতেই তিনি বলে ওঠেন, আল্লাহর উপর ভরসা রেখে ছেলেটার হাতে মেয়েটাকে তুলে দিয়েই দেখো না। জিনও বলে ওঠেন, আমার সেই কবে থেকেই শখ এই পুতুলটাকে আমার ঘরে নিয়ে সাজিয়ে রাখবো। ভাই একটা বার ভরসা করে দেখুন। বেশ কিছুক্ষণ চুপ করে থাকে যে হোক। মেয়ের দিকে তাকিয়ে তাকে নিজের এক বাহুতে আগলে নিয়ে বলে ওঠেন, আমার কলিজার টুকরাকে তোমার হাতে তুলে দিলাম। আমার আস্থার মান রাখবে আশা করছি। আমি কখনোই তোমার হাতে একে দিতে চাইনি, তবে অন্যের হাতে তুলে দিলেও কখনো সুখী হতে পারবে না। আর আমার কাছে সবচেয়ে আগে আমার মেয়ের সুখ। ভেবে দেখলাম তোমার কাছে আমার মেয়ে সব থেকে বেশি সুখী হবে। তবে একটা শর্ত আছে আমার। তে মেডিকেলে অ্যাডমিশন না নেওয়া পর্যন্ত তোমাদের বিয়ে হবে না, আর না প্রেমের সম্পর্কে জড়াতে পারবে। তেকে প্রাইভেট কলেজে ভর্তি করে সেখানে অভ্যন্তরীণ হোস্টেলে রেখে আসবো। এইচএসসি কমপ্লিট করে তে মেডিকেলে অ্যাডমিশন নেওয়ার পরেই তোমাদের বিয়ে হবে। আর হ্যাঁ, এই 2 বছরে শুধুমাত্র প্রতি শুক্রবারে 20 মিনিটের জন্য ফোন করে কথা বলতে পারবে, তার বেশি না। আর জঙ্কুকও মাস্টার কমপ্লিট করে নিজেকে প্রতিষ্ঠিত করে নেবে এতদিনে। এই 2 বছরে একে অপরের জন্য অফুরন্ত ভালোবাসা জমাতে থাকো, যেন তা যুগ যুগ ধরে তোমাদের দুজনকে একসাথে বেঁধে রাখতে পারে। রাজি তো? রাজি মানে আলবাত রাজি শ্বশুর আব্বু, বলে তের দিকে তাকায় জঙ্কুক। তে হেসে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। উপস্থিত সকলে হো হো করে হেসে ওঠে। 4 বছর পর ক্লাস শেষ করে সবে মেডিকেলের মেন ফটকে পেরিয়ে বাইরে বেরিয়েছে তে। গ্রীষ্মের তাপে প্রচন্ড গরম অনুভূতি হতেই গায়ে জড়ানো ধপধপে সাদা অ্যাপ্রনটা খুলে হাতে নিতে রাস্তার ওপরে চিরপরিচিত একটা গাড়ি এসে থামতেই ঠোঁটে হাসি ফুটে ওঠে তের। সাবধানে রাস্তা পার হয়ে গাড়ির সামনে এসে দাঁড়াতেই হাতটা বাড়িয়ে সামনের দিকে দরজা খুলে যায়। আমার একমাত্র ডাক্তার বউয়ের দিন কেমন কাটলো? দিন কেমন কাটছে তা তো জানি না, তবে নেতা সাহেবকে পেয়ে এখন আমার দিনের অবশিষ্ট সময়টুকু ঝাক্কাস কাটবে। আমার একমাত্র বউটা আর বড় হলো না। আপনি থাকতে আমার বড় হয়ে লাভ আছে? এমপি হয়ে গেছেন আর ঘরের বউ সামলাতে পারবেন না, এটা কেমন কথা? আমার ঘরের এমপি যে ডেঞ্জারাস, সেই তো উল্টো আমাকে সামলায়। আমি আর তাকে কি সামলাবো? আমি ডেঞ্জারাস মানে? না না, তুমি ডেঞ্জারাস হতে যাবে কেন? তুমি তো আমার একমাত্র বউ, আমার ডাক্তার বউ। এই যাত্রায় বেঁচে গেলেন তাহলে, নতবা আজকে আর ভাত ছিল না আপনার কপালে। তোমার নামে কিন্তু আমি পুরুষ নির্যাতনের মামলা করব বউ। চলুন তাহলে, আমি আপনার সাথেই যাচ্ছি। এই 1 মিনিট, আপনি একা গাড়ি নিয়ে এসেছেন কেন? ড্রাইভার কোথায়? আর আপনার বডিগার্ডরাও বা কোথায়? এমপি বলে কি একটু বউ নিয়ে রিল্যাক্সে ঘুরতে যেতে পারবো না? কতগুলো বছর অপেক্ষার পর আমার এই বউকে পেয়েছি আমি। অযথা কথা না পেঁচিয়ে সোজাসুজি উত্তর দিন। বডিগার্ডরা পিছনের গাড়িতে। আজ জঙ্কুকের তার একমাত্র বউকে নিয়ে সারা শহর ঘুরতে মন চাইছে, তাই আজ ড্রাইভারের ছুটি। বলে গাড়ি স্টার্ট দিয়ে জঙ্কুক পুনরায় বলে ওঠে, লেটস মেক দ্য ডে স্পেশাল টুগেদার। তে সিটে মাথা এলিয়ে দিয়ে এক ধ্যানে তার নেতা সাহেবের দিকে চেয়ে থাকে। এ দেখা হয়তো জন্মভর চলতেই থাকবে, তবুও মুগ্ধতা তার ইতি টানবে না। কেননা প্রতিটা দিনই এই মানুষটা শুধু তার, এবং সে একান্তই এই মানুষটার।